আজকের ভৌতিক গল্পে থাকছে নরকের জীবেরা কি করে তা নিয়ে থাকছে এক ভয়ানক গল্প। হ্যালো বন্ধুরা, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর এই গল্পটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুরো গল্পটি শোনার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে যান। সুবর্ণ রেখার কোলে এক ফালি জঙ্গল, সেখানে রিসোর্টের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। সৌরাঙ্গ যাচ্ছে কাজ কেমন চলছে তা পরিদর্শন করতে। সেখানে গিয়ে কিসের পাল্লায় পড়তে চলেছে ও। তো শুরু করি আজকের প্রথম পর্ব। গোপী ভল্লভপুর থেকে সিজুয়া পার করে আরো 1.5-2 ঘন্টার পথ পার করলে সুবর্ণ রেখার কোলে যে জঙ্গলাকীর্ণ অঞ্চলটি রয়েছে ওইটি আমাদের গন্তব্য। এখানে আসার আগে গুগল ম্যাপে খোঁজ করেছিলাম জায়গাটির, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল গুগল এখনো জায়গাটি সম্বন্ধে জানা না, কোনো নামই নেই। গুগলের অজানা এমন একটি স্থান এক্সপ্লোর করতে যাওয়াটা এক প্রকার অ্যাডভেঞ্চার। সে বিষয়ে মনে হয় যে কেউ দ্বিমত করবে না। প্রথম যখন কোম্পানি থেকে এই জায়গাটি যাওয়ার কথা জানায় বিলক্ষণ অবাক হয়েছিলাম। অবাক হব নাই বা কেন? এই 21 শতাব্দীতে যেখানে রনে বনে জনে জঙ্গলে সব জায়গায় 4G পরিষেবা পাওয়া যাচ্ছে, ভবিষ্যতে 5Gও আসবে, সেখানে একটি জঙ্গল যেখানে জনবসতি নেই আর এখানেই একটি রিসোর্ট বানানো হবে। এটাই সরকারি সাহায্য আমরা পাচ্ছি। আমি যে কোম্পানিতে কাজ করছি, এমন একটি জায়গায় রিসোর্ট হলে পর্যটন শিল্প তৈরি করা যাবে আর তাকে কেন্দ্র করে জনবসতিও তৈরি হবে, আর তাতে কিছু % মানুষের বেকারত্বও কমবে। আমি সৌরাঙ্গ রায়, আমাকে জায়গাটায় কাজ কেমন চলছে তার একটা রিপোর্ট তৈরি করার জন্য পাঠানো হয়েছে। এই 15 দিনে কতটা কাজ এগোলো, কোনো সমস্যা হচ্ছে নাকি তা খতিয়ে দেখতে হবে আর কি। আমি আর আমার সাথে দীপুদা যাচ্ছে। ম্যানেজমেন্ট টিম থেকে আমাদের 2 জনকেই পাঠানো হয়েছে। আমি রওনা দিয়েছি পুরো 7 সকালে, মানে সকাল 7টায়। তারপর অফিস হয়ে গাড়ি থেকে রওনা দিতে দিতে 9:15। কলকাতা শহরের যানজট কাটিয়ে সিজুয়াতে যখন পৌঁছালাম তখন ঘড়িতে দুপুর 1:30টা বাজতে চলছে। ওইখান থেকে লাঞ্চ ছেড়ে নিয়েছিলাম, কারণ আমাদের ড্রাইভার বিহারীলাল বলে দিয়েছিল এরপর খাওয়ার কোনো দোকানপাট পাবো না, তাই আর রিস্ক নিইনি। এসব জায়গায় এসে ড্রাইভারদের এই ধরনের পরামর্শ কখনো অমান্য করতে নেই। অভিজ্ঞতা দিয়ে বুঝেছি অমান্য করলে আদপে বাসটা আমারই জুটে। ভাগ্যে শুনেছিলাম, কারণ কথাটা কাটায় কাটায় ফলে গিয়েছে। যত গাড়ি এগিয়েছে ততই জনবসতি কমতে কমতে এখন শুনশান। কোন ভাগারে যাচ্ছি বলতো? এখানে রাস্তার পাশে চায়ের দোকান অবধি নেই। এই বাংলায় প্রতি 1 কিলোমিটারে 10টা করে চায়ের দোকানই থাকে প্রতিটা মোড়ে, আর এখানে সেটাও নেই। দীপুদার রাগের চোটে কথাগুলো বলে উঠল, সত্যি আমরা একটা জনশূন্যতা কল্পনাও করিনি। বিহারীলাল বলে উঠল, কাদের জন্য চা বানাবে স্যার? এদিকে তো কোনো গরু চড়াতে আসে না। সত্যি কোথায় গিয়ে যে পড়তে চলেছি কে জানে। ফোনটা একবার দেখলাম অন করে, অলরেডি নেটওয়ার্ক নেই। হঠাৎ মায়ের কথা মনে পড়লো। খেয়ে দিয়ে মাকে কল করেছিলাম, তখনই লাস্ট কথা হয়েছিল। মা এবার সাইটে আসাটা নিয়ে বড্ড টেনশনে আছে। যদিও মাকে বলেইছিলাম যেখানে যাচ্ছি সেখানে কোনো রকম নেটওয়ার্ক কিন্তু পাবো না, পৌঁছে খবর দিতে কিন্তু পারবো না। মা কিন্তু মাই হয়। মা বলেছিল বর্তমানে এমন কোনো জায়গা নেই যেখানে অল্প হলেও নেটওয়ার্ক থাকে না। অল্প নেটওয়ার্ক পেলেই আমাকে ফোন করবি, আমি কিন্তু চিন্তা করবো তোকে নিয়ে। কিভাবে বাড়ি থেকে বেরোনোর সময় কাজটা ভাঙলো। হেসে বলেছিলাম, মা প্লিজ একটু সিরিয়াল দেখাটা কমাও। হাত ফসকে কাপটা পড়ে গিয়েছিল। দ্যাটস ইট, হতেই পারে এমন। চুপ কর বাদর ছেলে, তুই কি বুঝবি? কাজ ভাঙা সত্যিই অমঙ্গলের। সেই থেকে মা চিন্তা করে চলেছে। এখন থেকেই নেটওয়ার্কের যা হাল দেখছি, মাকে মনে হয় না ফোন করতে পারবো। ফোনটা অফ করে ঢুকিয়ে রাখার সময় খেয়াল পড়লো কটা বাজে। এখন তা তো দেখা হলো না। বা হাতটা তুলে দেখলাম ঘড়ির কাঁটা বলছে 4:45। গাড়িতে প্রবল ঝাঁকুনি শুরু হলো। বুঝলাম রিভার বেড শুরু হয়েছে। এতক্ষণে নানা রকম চিন্তায় ডুবে থাকার দরুন বাইরের দিকটাই লক্ষ্য করিনি। এখন দেখলাম সুবর্ণ রেখার একটা ক্ষীণ ধারা আমাদের পার করতে হতো। তা ম্যাপেই দেখেছিলাম, কিন্তু তার ব্যাপ্তিটা দেখলাম যতটা সরু লাগছিল অতটাও সরু অভাবিকা নয়। তবে এখন গ্রীষ্মকাল বলে নদীর জলের অংশটুকু সরুই বয়ে চলেছে। বেলা শেষের ক্লান্ত রোদ আর শেষ রশিটুকু ছাড়িয়ে দিয়ে যাচ্ছে সুবর্ণ রেখার বুক জুড়ে। সামনেই দেখা যায় নদীর ওপারের সবুজের রশি। এটাই আমাদের গন্তব্য। দেখতে দেখতে আমাদের গাড়ি রীতিমতো নাচতে নাচতে পার হলো নদী। ভাগ্যিস গ্রীষ্মকাল, বর্ষায় জল বাড়লে যে কি হবে কে জানে। কোনো ব্রিজও নেই, আর অতীতে ছিল বলেও
মনে হলো না। থাকলে কোনো নিদর্শন অন্তত থাকতো। নদী পার করে জঙ্গলে ঢুকতেই ধরে প্রাণ ফিরল যেন আমাদের। আগে হয়তো ঘন জঙ্গল ছিল বলতে ভুল, এখনো আছে। তবে এই বৃক্ষরাজির রাজত্বে যে মানুষের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঘটেছে তা গাছদের মৃতদেহগুলোই প্রমাণ করছে। গাছ কেটে এই কদিনে রাস্তা তৈরি করা হয়েছে, করতে তো হবেই। এর উপর সব কাঁচামাল আনতে হবে, যন্ত্রপাতি সব আসবে। এই আদিম প্রান্তরকে গিলে খাবে আধুনিকতার যন্ত্র রাক্ষস, তবেই না শান্তি। দীর্ঘশ্বাস ফেললাম মনে মনে। আসলে কলকাতায় থাকে তো এই 13-14 তলার উপর দিয়ে দেশলাই বাক্সের মতন বিল্ডিংয়ের জঙ্গলের ফাঁকে সবুজ খুঁজে পায় না তো। আর এখানে এই জঙ্গলের সবুজের অকাল প্রয়াণ দেখে প্রাণটা হু হু করে উঠে বইকি। অবশ্য ভেবে লাভ নেই কোনো। ফেসবুকে গাছ বাঁচাও প্রাণ বাঁচাও স্লোগান লিখলে প্রোফাইল রিচটাই বাড়ে। ওটাকে সিরিয়াসলি নিলে তো আর পকেট ভরবে না। মানুষের তো পকেটটা ফুলে থাকাটাই আসল জীবনের লক্ষ্য। আমিও এইসব তাত্ত্বিক ভাবনাকে মন থেকে জেরে ফেলে গাড়ি থেকে নামলাম। গাড়ি এসে থেমেছে জঙ্গলটার দিক মধ্যবর্তী একটা অংশে, যেখানে বেশ কয়েকটা তাঁবু খাটানো রয়েছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ডাই করা গাছের গুঁড়ি। বোঝা গেল গাছ কেটে কেটেই এই জায়গাটা তৈরি করেছে। আমি আর দীপদা নামলাম গাড়ি থেকে। এতক্ষণ বসে থেকে থেকে কোমর পুরো ধরে গিয়েছে। হাতটা ছড়িয়ে বেশ আয়েশ করে আলমুরা ভাঙলাম। আর চোখে তাকিয়ে দেখলাম দীপুদা একটা ফ্রি হ্যান্ড করছে শরীরের আর ভাঙানোর জন্য। একটা লম্বা শ্বাস টানলাম। জঙ্গল আমার খুব প্রিয়। জঙ্গলের একটা নির্দিষ্ট বুনো গন্ধ থাকে, ওইটা আমার বড্ড ভালো লাগে। ফ্রেশ এয়ার সাথে ওই বুনো গন্ধ, সবজি শীতলতা সব মিলিয়ে জঙ্গল একটা প্রশান্তি ছড়িয়ে দেয়। কিন্তু এবার সেই শান্তিটাই পাচ্ছি না কেন। ওহ, আমি চাইছি জঙ্গলের স্বাভাবিক ভাইবটা ফিল করতে, কিন্তু কেমন একটা লাগছে আমি না বুঝতেই পারছি না। একটা অস্বস্তি, কে একটা যেন গন্ডগোল লাগছে মনে হচ্ছে। সত্যিই কি কিছু গোলমাল রয়েছে নাকি মনের ভুল? কিছু একটা গরমিল আছেই, আমার মন বলল আমায়। মাঝখানে আগুন জ্বালিয়ে আমরা সবাই বসেছি। সবাই মানে আমি, দীপদা, সাথে এই সাইডের দায়িত্ব যার উপর দেওয়া রফিকদা, পার্থ স্যার আর কুলি মজুররাও যে যার মতন ছড়িয়ে বসে রয়েছেন। বেশ একটা গুমট কিন্তু শীতল পরিবেশ চারদিকে। গাড়ি থেকে নেমে যে অস্বাভাবিকত্বটা অনুভব করছিলাম তা এখন বুঝতে পেরেছি আমি। এই জায়গাটার চারদিক নদী দিয়ে ঘেরা। না, দ্বীপ নয়। এখানে আসার আগে এই জায়গাটা সম্বন্ধে খোঁজ খবর নিয়েছিলাম। জায়গাটা সম্বন্ধে জানতে গিয়ে দেখি এখানে নাকি একটা টিপি ছিল, মাটির না, পুরা মাটির ইট আর টুনের গাঁথুনি দেওয়া। ওটা সম্বন্ধে জানতে পেরেই আজ থেকে 15 বছর আগে এখানে এক্সিবিশন হয়েছিল। তখন এখানে বিভিন্ন পরীক্ষা চালানো হয়। তাতে জানা যায় এইখানকার মাটি ঠিক নদীর পলি মাটি নয়। ধারণা করা হয় নদীই নাকি এই জায়গাটাকে এড়িয়ে এর চারদিক দিয়ে ছড়িয়ে বয়ে চলছে। যদিও জানি না কতটা সত্যি না, আদৌ এমন হয় নাকি কে জানে। তো যা বলেছিলাম, যে অঞ্চলের চারদিকে নদী সেই জায়গায় এত ঘুমট, নদীর কোনো হাওয়া থাকবে না। ব্যাপারটা অদ্ভুত নয়? কি ভাবছিস সর? কফিটা ঠান্ডা হয়ে গেল। রফিকদার ডাকে সম্বিত ফিরল আমার। আমাদের প্রত্যেকের হাতে একটা করে কফি কাপ। পার্থ স্যার কফি বানিয়েছে, সাথে প্লেটে একটা করে রুই মাছ ভাজা। পার্থ স্যার এক টুকরো মাছ ভাজা মুখে দিয়ে বললেন, খাও খাও, একদম টাটকা মাছ, এ স্বাদের ভাগ হবে না। রফিকদা বলল, এখানে এই একটা জিনিসই ভালো, একদম টাটকা মাছ পাওয়া যায়, ছোট ছোট মাছও ভালো পাওয়া যায়। আমি হাসলাম, চুমুক দিলাম কফিতে। রফিকদা যোগ করলো, আরেকটা জিনিসও পাওয়া যায় এই সুবর্ণরেখায়। এমন রহস্য করে বলল যে আমি আর দীপদা দুজনেই সপ্রশ্ন দৃষ্টিতে চাইলাম ওনার দিকে। আর চোখে লক্ষ্য করলাম আশেপাশে অনেকে মিটমিট হাসছে, এমনকি পার্থ স্যারও। আমরা বুঝতে পারলাম না দেখে রফিকদা হতাশ হয়ে বলল, দূর, এরা কিছুই জানা না দেখছি। যে জায়গায় যাচ্ছ সেই জায়গা সম্বন্ধে একটু জেনে আসবে না? পেপার টেপারও পড়ো না নাকি? আমি কিছু বলার জন্য মুখ খুললেও বলতে পারলাম না। রফিকদা বলে চললেন, শুনুনি, সুবর্ণরেখা নদীতে সোনা পাওয়া যায়, সোনার গুঁড়ো। আমি আর পার্থ রোজ সকালে উঠেই সোনাই খুঁজি। এবার আমার হাসি পেয়ে গেল। সজোরে হেসে উঠে আমি বললাম, তা পেলেন সোনা? হ্যাঁ, একটা দানা পেয়েছি, দেখবে বলেই পকেটে হাত পুরলেন। তারপর রুমালের খুঁট থেকে বের করে একটা ছোট্ট দানার মতো জিনিস আমার হাতে দিলেন। সামনের আগুনের আলোয় দেখলাম সোনালী রঙের একটা ছোট পাথর। এটা সোনা। আমার বিশ্বাস হলো না। তা অবশ্য প্রকাশ করলাম না, সিনিয়রদের স্বার্থে তর্ক করাটা ঠিক না।
আমি সহাস্য মুখে দীপুদার হাতে দিলাম। দীপুদাও হাত বাড়িয়েছিল দেখবে বলে। আমি বললাম, বেশ ভালো, এখানে তো অনেকদিন থাকতে হবে। রোজ যদি এমন একটা দুটো করে পান তবে গলার কিছু না হলেও বৌদিকে একটা আংটিও অ্যানিভার্সারিতে গড়িয়ে দিতে পারবেন। আমার কথা শুনে সবাই হেসে উঠল। বুঝলাম কেউই এটাকে শোনা ভাবছে না, কিন্তু কেউ রফিকদার সাথে তর্কও করছে না। রফিকদা আমাদের হাসির আসল অর্থ ধরতে পারেনি। সে বলল, এমন এক মরা জায়গায় এই মাছ আর সোনা ছাড়া আর কিছুই নেই গো। কি কুক্ষণে যে এসেছি। দীপুদা বলে উঠল, এই জঙ্গলে জন্তু জানোয়ারের ভয় নেই তো? বা সাপ খোপ? ধুস, কিচ্ছু নেই, পশু পাখি কিছু নেই। 1 নম্বরের মরা জায়গা স্যার। নিদেন পক্ষে একটা জিজি পোকাও নেই স্যার। জবে থেকে এসেছি সেদিন থেকেই দেখছি সারাদিন শ্মশানের মতো চুপচাপ। বিরক্তি নিয়ে যে কথাগুলো বলল তাকে আমি চিনি। তার নাম মাধুকরী। আমরা মধু রাখি, মজুর হিসাবে কাজ করে। মধুর কথাই খেয়াল করলাম, সত্যিই তো আসার পর থেকে কোনো ঝিঝি পোকার ডাক নেই। এমনকি বিকেলে বাড়ি ফিরতে পাখিদের ডাকও পাইনি। এক নিশ্চল অন্ধকার ঘিরে আছে বনটাকে, এমনকি কোনো জোনাকিও নেই। এমন হয় নাকি? কবি বলেছেন, বন্যরা বনে সুন্দর, আর সেই বনে যদি বন্যরাই না থাকে সেই বন কি সুন্দর? নিজের অজান্তেই গাটা ছমছম করে উঠল। মন বলল, লাইফ টাইম এক্সপেরিমেন্ট পেতে চলেছি এই ট্যুর থেকে। কেটে গিয়েছে 3টি দিন। পার্থ স্যার পরদিনই ফিরে গেলেন। তারপর এখানে গাছের গুড়িগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এনেছেন। পরের 2 দিন সব পরিষ্কার, আর কিভাবে এর পরের কাজগুলো এগোবে তা সকলকে বোঝানোর কাজেই পার হয়ে গেল। কি হে, কি ভাবছিস? চমক ভাঙলো আমার। আমরা এখন সুবর্ণরেখার রিভার বেডে। সকাল উঠে এখান থেকে একটু ঘুরে যাই। এখানে খোলা প্রান্তরে প্রাণ ভরে একটু নিঃশ্বাস নেওয়া যাবে। জঙ্গলটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে, এমন একটা দমবন্ধ লাগে। যাই হোক, আমি কোনো উত্তর দিলাম না রফিক দাদাকে। আর রফিক দাও আমার উত্তরের অপেক্ষায় ছিল না। সে তার রোজকার প্রথম কাজটা করতে মনোনিবেশ করলো, মানে ওই সোনা খোঁজা। আনমনে মাথা নাড়িয়ে হাসলাম। বিগত 2 দিনে কানাকুড়িও পাইনি। আমি মজা করেই বললাম, বেস্ট অফ লাক দাদা, দেশের জন্য সোনা নিয়ে ফিরো। পিছন ফিরে রফিকদা হাত নাড়ালো। লোকটা বড্ড ভালো, লেগ পুলিং খুব একটা বুঝে টুঝে না। হাসলাম আমি। পাথরের উপর হঠাৎ পায়ের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখলাম 3 জন এসেছে, হাতে ছিপ। মাছ ধরবে দুপুরে। তাহলে আজ বড় মাছ হচ্ছে। বেশ অন্যরকম কাটছে কিন্তু এখানে। সকালের দিকটায় কাজকর্মের ফাঁকে বেশ পিকনিক পিকনিক লাগে আবহাওয়াটা। সমস্যাটা শুরু হয় রাতের বেলা। শুধু আমার না, সবারই। রাত যত বাড়তে থাকে তত ঠান্ডা বাড়তে থাকে। এই ঠান্ডা সেই ঠান্ডা নয়, অদ্ভুত শীতলতা, যেন জঙ্গলে নয় মর্গে আছি। তাই রীতিমতো কাঠকুটো জেলে কোনো রকমে দিন গুজরান করতে হচ্ছে। যত দিনের আলো ফুটতে থাকে পরিস্থিতি তত স্বাভাবিক হয়। যাক বাবা, আজকের দিনটা কাটলে আমার ছুটি। আজ মাটি খোঁড়াখুড়ি শুরু হবে। এরপর আমার থেকে কোনো কাজই নেই। এমন ভুতুরে জায়গাটা থেকে বেরোতে পারলে বাঁচি। আজকে আমাদের তাঁবুগুলো বেশ ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় মাটির ডাই হয়ে রয়েছে। তার মাঝে আমরা আগুন জেলে গোল হয়ে বসেছি। আমি যেখানে বসে রয়েছি তার পাশে মাটির ডাই, ও সরি, মাটি না, কংক্রিটের ডাই। এটাই হলো সেই জায়গাটা। শুনেছিলাম আজ থেকে 10-15 বছর আগে আর্কিওলজির এক্সকাভেশন হয়েছিল। এখানেই নাকি একটা টিভি ছিল, চুন সুরকি দিয়ে গাথা পোড়ামাটির ইট দিয়ে তৈরি। তো এখন ওই টিভিটা ভেঙে দেখার চেষ্টা হয়েছিল, কি আছে টিভির মধ্যে, কেন তৈরি করা হয়েছিল বোঝার জন্য, কিন্তু কিছুই নাকি পাওয়া যায়নি। আমার প্রথমে এসেই চোখ পড়েছিল মাটির সাথে মিশে এই কংক্রিটের আস্তরণের দিকে। তার চারপাশে কিছু ইট ছড়ানো ছিটানো, যা দেখলে বোঝাই যায় বহু যুগ পুরনো। শুনেছিলাম কার্বন ডেটিং করে নাকি খ্রিস্টপূর্বাব্দের সময়ের বলেই জানা গিয়েছিল। প্রথম দিন এসে আরো একটা জিনিস আমার চোখে পড়েছিল, সেটা নজরে পড়েছিল অদ্ভুতভাবে। জঙ্গলে প্রথম ঢুকেছি, চারদিক দেখতে দেখতে যাচ্ছি, হঠাৎ কিছু একটায় বেদম হোঁচট খাই। হোঁচটটা এতটাই জুড়ে ছিল যে নিজেকে আর সামলাতে পারিনি, ধপ করে পড়ি। সামনে একটা পাথর জাতীয় কিছু একটা ছিল, তাতে যাতে মাথা না পড়ে তার জন্য স্বাভাবিক রিফ্লেক্সে হাতটা সামনে এনে পাথরটা ধরি। একটু ধাতস্থ হয়ে যখন মাথাটা তুলেছি, ওমা, দেখি নাকের সামনে 2-2 ফাঁকা কোটর। ভালো করে তাকালে বুঝতে পারি জিনিসটা আসলে কি। পড়ে যাওয়ার সময় যে চিৎকার করিনি, সে আমি এবার পরিত্রাহী চিৎকার করে ছিটকে যাই। পরে এখানে কর্মরত মজুররা জানায়
এখানে নাকি ওরকম অনেকগুলো খুলির সাথে মানুষের কঙ্কাল ও হাড়গোড় পাওয়া গিয়েছে। কি জানি কোনো রহস্য বুকে নিয়ে মৃত্যুপুরীর শীতলতা নিয়ে এই জঙ্গলটায় দাঁড়িয়ে আছে। তবে আজ যখন খোঁড়া হলো জায়গাটা, দেখলাম ওটা একটা কুয়ো। একটা কুয়োর উপর টিভি তৈরি হয়েছিল। কেন? এই জন্যই কি এই জায়গাটার এক্সিবিশন থেকে কি পাওয়া গিয়েছিল তা পাবলিক করা হয়নি? অবশ্য সত্যি বললেও বা কি, তাবও একটা প্রশ্ন তো রয়েই যায়। টিভিটা বানিয়েছিল কে তা জানা যায়নি, আর কেনই বা বানালো? একটা কুয়ো ঢাকতে। আমি ইতিহাসের স্টুডেন্ট ছিলাম, ফলে এসব আনসলভ হিস্টোরিক্যাল কেস দেখলে ভিতর রোমাঞ্চ আর কৌতূহল অনুভব করি, ভাবার চেষ্টা করি, মনে মনে গল্প সাজাই। এই কুয়োটার দিকে তাকিয়ে আত্মমগ্ন হয়ে আকাশকুসুম ভাবছি। কতক্ষণ ধরে যে তাকিয়ে আছি কে জানে। কংক্রিটের চাঙ্গরগুলোর উপর উবু হয়ে বসে মাধুকরী কাঠ কাটছে, মুখটা সামনের আলোর দিকে। হঠাৎ আমি একটা জিনিস চোখে পড়তেই সোজা হয়ে বসলাম। ও কি? ওটা কি? শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে গেল নিমিষে। মুহূর্তে গগনবিদারী চিৎকার করে কেঁপে উঠল এই মৃত্যুপুরী। কিন্তু ওটা আমি কি দেখলাম ক্রমশ? তো বন্ধুরা, এই গল্পের পরবর্তী অংশ দেখতে চাইলে এখনই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।